পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী, সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজং রিয়াংয়ের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশাল জনজমায়েত, এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয়, আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা, জাতি জনজাতির নেতা, এই পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয়, সমবেত কমরেড বন্ধুরা, মায়েরা, বোনেরা, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, শুধু এলাকা নাগরিকবৃন্দ, এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজেপির বিরুদ্ধে, তীব্রমতার বিরুদ্ধে শুধু না, এই লড়াইটা আপনাদের লড়াই, একজন ভারতীয় লড়াই, একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন, যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান, তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী, ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সংবিধানকে মানতে চায় না, সাংবিধানিক ক্ষমতাগুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটের কর্মীদের হিসেবে জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আচ্ছা, আমাকে বলুন, এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে, সেই দেশ বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এটা তো বিকশিত ভারত যে স্লোগান, সেই স্লোগানটার সাথে বেমানা। আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন, যারা জন্ম নিচ্ছেন, ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। 70 সালে বিভিন্ন সরকার কেন্দ্রে রাজত্ব করেছে। সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল। আর এই 10 বছরে মোদির জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ, এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর। তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে, সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে।
গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে। আয় কি বাড়ছে সমান তালে? আপনার আমার আয় একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি, জনজাতি, গরিবদের বন্ধু না। এই সরকার কিছু বড় লোকদের বন্ধু, কর্পোরেট জগতের বন্ধু। যেই কর্পোরেট জগতের 1% লোকের কাছে দেশের 50% সম্পদ জমাকৃত রয়েছে। এইভাবে দেশ চলতে পারে না। ভারতবর্ষের একটা সুনাম রয়েছে, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে, সেই সুনাম আজকে নেই। আর আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন, এবং সর্বোপরি রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র, নির্বাচনে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ভিজিলেন্স লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র খতরে মে হ্যায়, বাঁচাতে হবে আপনার আমাকে। বেকারত্বের জ্বালায় আজকে দিশেহারা, কর্মসংস্থান নেই, সরকারি দপ্তরগুলো শূন্য পদ, সেন্ট্রাল গভর্নমেন্টের শূন্য পদ পড়ে রয়েছে, ফিল আপ করার কোনো রাস্তা নেই, অভিপ্রায় নেই। তারা আজকে জানেন ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী। এবার কেন সেটা প্রকাশিত হচ্ছে দেখুন। এই যে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বলুন, প্রফিট মেকিং বডিগুলো বলুন, যেমন রেল বলুন, কয়লা বলুন, এয়ারপোর্ট বলুন, এই সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে। স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না? সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না? এবং আরএসএস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিতে হবে। আজকে লড়াইটা কার বিরুদ্ধে? আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার আবার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোন তিপ্রাসার লোক ছিল না যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে? কত বড় দেউলিয়া এরা! এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো, এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে। সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে, যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে, বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি। কাজেই এরা দুজন সিবিআই নেক নজরে রয়েছে। এখন যিনি বলতেন থানসা, যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি, যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার টিপ্রাল্যান্ড, যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন, কি দেখা গেল আলটিমেটলি?
যে বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার তিপ্রাসা যা খুশি তা করবে। আমি জানি চিনি না, আমি তিপ্রাসা জানি না। আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার গ্রেটার তিপ্রাল্যান্ডের দরকার নাই, কনস্টিটিউশন সলিউশনের দরকার নাই। আমার বোন জামাইরে বাঁচাইতে হইব। সব ভুলে গেছে গা আপনাদেরকে, সব ভুলে গেছে গা, আপনার সব ভুলে গেছে গা। এদেরকে ভোট দেবেন, এদেরকে ভোট দেবেন আপনারা। আপনাদের সরলতা তিপ্রাসা, আপনাদের সরলতা, এটাকে সুযোগ করে নানাভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ইন্ডিয়া জোট বলুন, আমাদের কাছে ধর্ম, বর্ণ, জাত, পাত ঊর্ধ্বে আমাদের দেশ আগে। আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না। আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি, দরকার নেই, আমাদের তো প্রয়োজনীয়তা নেই। যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন, এটা আমার বক্তব্য না, ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওধর, উনি বলছেন ये बंगाली और पहाड़ी के बीच में एक अविश्वास का दीवार तैयार करने का काम करे प्रद्युत किशोर देव बर्मा। अविश्वासेर एक प्राचीर तैरी करते चाय प्रद्युत किशोर देव बर्मा। আমরা তো, আমি বাঙালি, আমার কাছে বাঙালি তিপ্রাসা এক। বাঙালিদের তিপ্রাসার বিরুদ্ধে লড়াই, তিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে? কার উদ্দেশ্য এটা? শুধু ভোট পাওয়ার জন্য, শুধু আপনাদের ব্যবহার করেছে এরা। এদের মুখোশ খুলে পড়েছে। জামানত বাজেয়াপ্ত করতে হবে তিপ্রাসা বন্ধুরা, এদেরকে জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই নির্বাচনে, দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়া জোট দিল্লির মসনদে এবারকার নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে, কোনো সন্দেহ রাখবেন না। বুক চিতে লড়াই করুন কমরেড, বুক চিতে লড়াই করুন কংগ্রেসী ভাই বন্ধুরা। ভয় পাওয়ার কিছু নেই। গণতন্ত্রকে আমাদের আগলে রাখতে হবে, আমার সংবিধানকে বাঁচাতে হবে। মানুষদের জন্য লড়াই করেছি, করছি আমরা। আমাদের শেষ শ্বাস অবধি আমরা শপথ দিয়েছি যে জনগণের স্বার্থে লড়াই করে যাব, কিছু চাই না বিনিময়, মানুষের মুখে হাসি দেখতে চাই। এই উদ্দেশ্যে নিয়েই আমরা নফরত কে বাজার মে মোহাম্মত কা যে দোকান, যে রাহুল গান্ধী যে স্লোগান, এই যে ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি ছিটিয়েছে, ছড়িয়েছে, সেটাকে আমরা অতিক্রম করব কিসে দিয়ে? ভালোবাসার বিনিময়ে। কাজে नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलने का काम हम इंडिया का जो पार्टनर है, हम लोग सब मिलके हम लोग ये सुनिश्चित करेंगे। ये हमारा लक्ष्य है। ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, বেকারদেরকে বাঁচাতে হবে। এখানে এই রাজ্যের অবস্থাটা কি? পানীয় জল, জল জীবন মিশন বলে পানীয় জলের জন্য আমি এখন আসতে দেখলাম আমার আদিবাসী মায়েরা বোনেরা অনেক অনেক দূর থেকে কলসি করে মাথার মধ্যে বয়ে বয়ে আনতে হচ্ছে। কোথায় জল জীবন মিশন? স্বাস্থ্য বিপ্লব আজকে ভেঙ্গে চুরমার। গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা নেই, প্রাইমারি হেলথ সেন্টারে কোনো চিকিৎসা নেই, সাব ডিভিশন হাসপাতালে কোনো চিকিৎসা নেই, প্রধান রেফারেল হাসপাতালে কোনো চিকিৎসা নেই। মানুষ মুরগির মতো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বর্তমানে রাজ্যে। এদেরকে ভোট দেবেন লুটে ফুটে খাওয়ার জন্য? কি হচ্ছে? না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। দেখলাম কি কোভিডের সময়, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেই, ইনজেকশন নিছেন না আপনারা? করোনার সময় নিছিলেন না? আমি তো ডাবল ডোজ দিছি। অনেক দেহে কিতা আমরা হুদ্দা কিছু ইনজেকশন দেওয়া মাল কে কামাইলো? এই কোম্পানিগুলো থেকে মাল কে খাইলো? উত্তর দেন সবাই। আমাদের গায়ে ভেজাল ওষুধ খাওয়ায় ইনজেকশন দিয়া টাকা কোন পার্টি রোজগার করছে? সর্বক্ষেত্রে
আমরা আগে শুনতাম, ইতিহাসে পড়েছি, নেতাজি সুভাষচন্দ্র কি বলছিলেন, মেরে কো খুন দো মে তুমকে আজাদি দিলওয়াউঙ্গা, আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, নেতাজি বলেননি? আর এই বিজেপির নেতা কি কয়, मुझे चंदा दो मैं तुमको धंधा दूंगा, मुझे चंदा दो मैं तुमको धंधा दूंगा, और अगर चंदा नहीं देते हो तो ईडी सीबीआई और इनकम टैक्स का तुमको फंदा में झुलाऊंगा। এই তো নরেন্দ্র মোদী যে বলেছিল না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, ওই যে আস্তে আস্তে স্লোগান শুনছিলাম, প্রথম দিক দিয়ে এক বন্ধু বলছিলেন আর নাই দরকার চুপ ডাকাইতে সরকার, একদম কারেক্ট। সব চোর এবং ডাকাত, এবং চোরও না, এরা ডাকাত, নির্লজ্জতার সাথে এরা ডাকাতি করে যাচ্ছে আমার আপনার সাথে, এই দেশের সম্পদ লুটে নিচ্ছে। এদেরকে ভোট দেবেন না, ভুলেও না, ভুলেও না। এই যে কটা দিন রয়েছে, আমাদের বিশ্বাস ত্রিপুরার 2টো আসন আমরা জিততে যাচ্ছি আগামী নির্বাচনে, ব্যাপক ব্যবধানে। রাজন্য রিয়াং সাহেবকে জেতান, থানসা থানসা, আমি ঠিক আছে তিপ্রাসা মানে তিপ্রাসাই, তারপরেও তো আমি জিজ্ঞেস করতে পারি না, এখানে মন্ত্রিসভার মধ্যে যে যারা যারা মন্ত্রী হয়েছে তিপ্রাসার মধ্যে ঠিকা, এটা হিসাব করেছে কারা কারা মন্ত্রী হয়েছে। এডিসির মধ্যে যে হয়েছে 19টা তো সাবট্রাইব, কটা সাবট্রাইব বাদ আছে আর কটা সাবট্রাইব বাদ গেছে, এটা হিসাব করেন তো আপনারা যারা তিপ্রাসা। কাজেই এদেরকে ভোট না, যারা বাঙালিদের সাথে তিপ্রাসার একটা লড়াই লড়তে চায়, লাগাতে চায়, তাদেরকে ভোট দেবেন না। আমি আহ্বান রাখছি উভয় সম্প্রদায়ের কাছে, এরা ষড়যন্ত্রকারী, এদেরকে জেতানো মানে আগামী দিন এই রাজ্যে আবার নতুন করে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হতে পারে। বন্ধুরা, অ্যালার্ট, বি ভেরি ভেরি অ্যালার্ট। ভুলেও এদেরকে ভোট দেবেন না। এবং আমি এখানকে যারাই আমার সিপিএম কংগ্রেস কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের কাছে বলবো বাড়ি বাড়ি যান, 100% ভোট ট্রান্সফার করতে হবে রাজেন্দ্র রিয়াং এর পক্ষে। কাস্তে হাতুড়ি তাড়াতে আগে লড়াই লড়েছিলাম আমরা, কংগ্রেস ভার্সেস সিপিএম। কিসের লড়াই? ব্যক্তিগত লড়াই না। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা ধর্মনিরপেক্ষ, বামপন্থীরা ধর্মনিরপেক্ষ, আমরা সমাজতন্ত্রের পূজারী, বামপন্থীরা সমাজতন্ত্রের পূজারী। আমরা ধর্মনিরপেক্ষ বলেছি, সমাজতন্ত্র বলেছি, আর হচ্ছে গণতন্ত্রের বিশ্বাসী, ডেমোক্রেটিক সেকুলার আমরা শক্তি। আমাদের মধ্যে লড়াইটা ছিল কে ভালো কাজ করবে, কোন সরকার ভালো মানুষের জন্য কিছু কাজ করতে পারবে, এ নিয়ে তো লড়াই। আর কিছু? হ্যাঁ, দেখলাম আজকে এক প্রার্থী বলছে ঝর্ণা দাস পাল বৈদ্যকে, আপনি কিভাবে কংগ্রেসে ভোট দেবেন আপনার স্বামীর? হ্যাঁ, হয়েছে। সিপিএম এর জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে, কংগ্রেসের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে। সিপিএম নেতারাও বলে দেয়নি যা ওকে খুন করে আসো, কংগ্রেসের নেতারা বলে দেয়নি যা ওকে খুন করে আসো। কিন্তু আজকে এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায়? এরা কোথায়? বিজেপি দলের নেতা, বিজেপি দলের প্রধান, উপপ্রধান, মন্ডলের নেতৃত্ব, যুব মোর্চার নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। আমরা দলের মধ্যে না বামপন্থীদের, না কংগ্রেসি, না আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে 8টি দল, আমাদের কনস্টিটিউয়েন্ট দল নিয়ে আমাদের এই ইন্ডিয়া জোট, এ রাজ্যে কোথাও সমাজদ্রোহী গুন্ডা পান্ডা হারমাদ আমাদের দলগুলোতে নেই। কাজেই আমরা কাছে এসেছি কেন? দেশটাকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে আমরা কাছাকাছি।
কাজে বন্ধুরা 100% ভোট ট্রান্সফার করতে হবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেটাই হতে যাচ্ছে। এই রাজ্যে দুটো আসন আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে আপনারা জয়ী করাবেন, এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াই করবেন, 1 ইঞ্চি জমি ছাড়বেন না, পিছু হটবেন না। আর ভোটারদের কাছে অনুরোধ করব, চুরি চাট্টামি করতে পারে ক্যামেরাম্যান, প্রেসের বন্ধুদের কাছে বলবো, আপনাদের সকলের কাছে বলবো, ইলেকশনের দিন, ইলেকশনের আগে প্রত্যেকের সকলের ক্যামেরা ভিডিওগ্রাফি করবেন। ভোট দিতে বাধা দেবে, ভিডিওগ্রাফি করবেন। দেনের নেত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় ভিডিওগ্রাফিটা পাঠাতে হয়, কোন নাম্বারে যোগাযোগ করতে হয়, সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটি ভোটার অ্যালার্ট থাকতে হবে। সকাল সকাল গিয়ে ভোট লাইন ধরুন, ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান করে বাড়ি ফিরবেন না, পাহারা দেবেন। একটা দিন গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার্থে আপনারা ভোটে প্রহরী হিসেবে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে আমার সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।